নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি, এবং তোমরা সবাই জানো ডাব্লিউবিসিএস এর যে নতুন সিলেবাস সেটা ডেসক্রিপটিভ প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি। তার অনুযায়ী আমাদের ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের ক্লাস এক্সক্লুসিভলি আমাদের কিন্তু চ্যানেলে তোমরা পেয়ে যাও। তো অনেকদিন আমাদের মাঝে একটু গ্যাপ হয়ে গেছিলো ফর সাম আনফোরসিন রিজনস। তো আবার আমরা ফেরত এসেছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের আরেকটি ক্লাস। অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ডাব্লিউবিসিএস 2025কে যদি তোমরা টার্গেট করে থাকো, এবং যেহেতু ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল একেবারেই একটা নতুন টপিক যার মেটেরিয়াল সেভাবে অ্যাভেলেবেল নেই, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো। এছাড়া আমাদের পেড ব্যাচ জয়েন করতে চাইলে অবশ্যই শুনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকের টপিক হচ্ছে কি কবি গান। এই কবি গানটা কোথায় রয়েছে, সিলেবাসটা একটু ভালো করে তোমরা দেখো। অবশ্যই সিলেবাসটা ভালো করে দেখবে, এবং আমাদের একটা ভিডিও রয়েছে সেখানে কিন্তু সিলেবাস অ্যানালাইসিসের একটা পুরো ডিটেল ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আমরা সেখানে দেখেছি যে 4টে ভাগে বিভক্ত রয়েছে আমাদের ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে ফোক মিউজিক বা লোকগীতি। তো ফোক মিউজিকের আমরা বাউল গান মোটামুটি আমরা করেছি, অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও। আমাদের ডাব্লিউবিসিএস নিউ ব্যাচ বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমরা ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলের সব ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি বললাম, ফোক মিউজিক বা লোক গানের মধ্যে একটি অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কবি গান। কবি গান নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তাহলে শুরু করছি ক্লাসটা। দেখো, বাংলার লোকগীতিটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নভাবে আসতে পারে যে বাংলা লোকগীতি হিসাবে কবি গানের গুরুত্ব আলোচনা করো। এবার দেখো, আমি একটা সুন্দর করে নোট তৈরি করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, এবং আশা করি তোমাদের সেটা ভালো লাগবে, এবং ভালো লাগলে একটু লাইক করে দিও। এটাই আমার মানে একেবারে বলা যেতে পারে প্রাপ্তি হবে, এবং আমি অনেকটাই কষ্ট করে তোমাদের জন্য নোটটা তৈরি করি। যাই হোক, শুরু করছি ক্লাসটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের কবি গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল এ ধরনের লোক গানের সম্পর্কে খুব একটা আশা করি আইডিয়া নেই, এবং যেহেতু এটা ডেসক্রিপটিভ প্যাটার্নে, তো আমি এটা যে নোটটা তোমাদের সাথে শেয়ার করি সেটা বাংলায় লেখা। তোমরা যদি চাও কমেন্ট করো, আমি ইংরেজিতেও যে তোমাদের জন্য যারা ইংলিশে লিখতে চাও তাদের জন্য কিন্তু ইংলিশের নোটেরও ব্যবস্থা থাকবে। ঠিক আছে, পেড ব্যাচে দুটোরই ব্যবস্থা রয়েছে। যারা ইংলিশে করতে চাও তাদের জন্য আলাদা ব্যাচ রয়েছে, এবং যারা বাংলায় করতে চাও তাদের জন্য তো রয়েছে। আচ্ছা, যাই হোক, কথা বেশি না বাড়িয়ে শুরু করছি ক্লাসটা। তাহলে কবি গান ব্যাপারটা কি? কবি গান বাংলার লোকসঙ্গীতের একটি বিশেষ ধারা, যেটা আমি বললাম। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কি হতে হয়? কবি হতে হয়। তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন। অর্থাৎ এই যে কবি গান, কবি এবং গানের যে সমন্বয়, সেটা হচ্ছে কি কবি গান। ঠিক আছে, কবি গান পরিবেশনকারীদের বলা হয় কি? কবিয়াল বলা হয়। কবিয়াল, আশা করি তোমরা অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা দেখেছো বা জাতিস্বর সিনেমাটা দেখেছো, সেখানে কিন্তু কবিয়াল আমরা দেখতে পেয়েছি অ্যান্টনি ফিরিঙ্গিকে, এবং কবি গানের যে আসর বস্তু, তর্জা বস্তু, এটা কিন্তু একটা ঐতিহ্যময় জিনিস। বাংলার লোকগানের ইতিহাসে কিন্তু একটা ঐতিহ্যময় জিনিস। ঠিক আছে, আচ্ছা, কবি গানের মূলত একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা হয়, সেটা কি বাদাবাদি বলে। যেখানে একদল প্রশ্ন গান করেন সেটাকে চাপান বলে, আর একজন চাপান গায়, এবং শেষ যে গানটা করে পরের গান সেটা হচ্ছে কি উত্তরের গান বা উত্তর, চাপান উত্তর বলে। হ্যাঁ, মানে প্রশ্ন এবং উত্তর একটা তরজা, বা আমরা দেখেছি এটা লড়াই, গানের লড়াইয়ের মতো চলে। শেষ পর্যন্ত গানের প্রশ্ন উত্তরের টক্করে যে দল সবচেয়ে ভালো বিবেচিত হয় তারা বিজয়ী হয়। ঠিক আছে, এটা আমরা ওই বললাম যে জাতিস্বর যারা সিনেমা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, এবার একটু প্রকৃতি দেখে নিই। তাহলে এর কি প্রকৃতি? কবিগান সাধারণত দু দলের দ্বারা গীত হয়। প্রত্যেকটি দলের নেতৃত্বে থাকেন একজন কবিয়াল বা সরকার। তার সহকারী গায়কদের বলা হয় কি? বলা হয় দোহার। দোহার শুনেছো? দোহার একটা ব্যান্ডের নাম। অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কারা কারা দোহারের গান ভালোবাসো। আচ্ছা, এরা সাধারণত নেতার কথাগুলি পুনরাবৃত্তি করেন। কবিগান শুরু হয় বন্দনা বা গুরুদেবের গীতের মাধ্যমে। বন্দনার অংশটি সরস্বতী, গণেশ, জনতা ও শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদিত হয়। এটি কবিয়াল যেমন উপযুক্ত করেন তেমন হবে গান। এরপর রাধাকৃষ্ণ বিষয়ক গান গাওয়া হয়। এটিকে কেউ কেউ আগমনী বলেন। এই আগমনী কিন্তু আগমনী গীতের সাথে পরবর্তীকালে যখন আমি আগমনী করাবো, মানে শরৎকালে দুর্গার আগমন গীতকে যে আগমনী বলা হয়, সেই আগমনী কিন্তু এটা নয়। ঠিক আছে, এরপর 4টি বিষয়ভিত্তিক গান গাওয়া হয়। কি কি 4টি বিষয় দেখে দেখো: সখী সংবাদ, বিরহ, লহর আর খেউর। এরপর প্রতিযোগিতামূলক অংশটি শুরু হয়। কবি গানের আসরে এই অংশটিকে কবির লড়াইও বলা হয়। এই অংশে একজন গীতিকার সুরকার মুখে মুখে কি করে? গান বেঁধে অপর গীতিকার সুরকারকে আক্রমণ করেন, এবং তিনিও গানের মাধ্যমে সেই আক্রমণের প্রত্যুত্তর দেন।
আচ্ছা, সজনীকান্ত দাস তার বাংলার কবিগান গ্রন্থে লেখেন, বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে প্রচলিত বিভিন্ন সাংগীতিক ধারার মিলনে কবিগানের জন্ম। এই ধারাগুলির নাম বহু বিচিত্র, যেমন দেখো কি কি আছে, তরজা আছে, কোথাও পাঁচালি, কোথাও খেউর, আখড়াই, হাফ আখড়াই, ফুল আখড়াই, দাঁড়া কবিগান, বসা কবিগান, ধপ কীর্তন, টপ্পা, টপ্পা তোমাদের আলাদা সিলেবাসে রয়েছে, করাবো আমি, কৃষ্ণযাত্রা, তুক্কা গীতি ইত্যাদি রয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত মানে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ও ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের মতো খ্যাতনামা সাহিত্য গবেষকগণ কবিগান নিয়ে অনেক গবেষণা করেছেন। ডক্টর সুশীল কুমার দের মতে অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে এমনকি সপ্তদশ শতাব্দীতেও কবিগানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। কিন্তু কবিওয়ালাদের প্রকৃত বিকাশকাল কবে? 1760 থেকে 1830 সালের মধ্যবর্তী সময়। এই সময় বাংলা কাব্যের ধর্মীয় ও আনুষ্ঠানিক উপাদানগুলি ফিকে হয়ে আসতে শুরু করেছিল। বাংলা কাব্য ও বৈষ্ণব কবিতার ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মুদ্রণ যন্ত্রের আবির্ভাব এই বেরিয়ে আসার প্রচেষ্টাকে সার্থক করে তোলে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে পরবর্তী অর্ধ শতাব্দীকাল নব্য কবিগণ এবং পাঁচালী গান কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে সাহিত্যের অন্যান্য ধারাগুলি অস্তিত্বে বিপন্ন হয়ে পড়েছিল। পরবর্তীকালে কলকাতার কবিগানের জনপ্রিয়তা হ্রাস পেলেও গ্রাম বাংলায় জনপ্রিয়তা কিছুমাত্র কমেনি। তাহলে আমি বারবার যে সিনেমা দুটোর কথা বলছি, একটা হচ্ছে জাতিস্বর আর একটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। আশা করি তোমরা দেখেছো। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, যখনই আমরা লোকগানের কথা বলি, পল্লী গানের কথা বলি, তখন আমরা একটা গ্রামের চিত্র আমরা মাথার মধ্যে এঁকে নিই। কিন্তু এই যে কবিয়ালদের কথা বলবো, আমরা কবিগানের কথা বলবো, তৎকালীন কলকাতা নগরীকে ঘিরে কিন্তু এই কবিয়ালদের একটা আসর বসতো, এবং এই আসরের যে একটা প্রেক্ষাপট রয়েছে, হ্যাঁ, আমি আমাদের পেট ব্যাচে আমি সেটাই আলোচনা করছিলাম এবং লেখাচ্ছিলাম যে এর একটা প্রেক্ষাপট বা ঐতিহাসিক গুরুত্ব আছে। কবিগানের একটা ঐতিহাসিক গুরুত্ব তোমাদের প্রশ্ন আসতে পারে, বা তোমাদের কবিগানের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের যেই নতুন যে মানে কি বলবো, কৌলিন্য বর্জিত যে বিত্তবান যে বণিক সম্প্রদায়ের যে উদ্ভব, তাদের যে বিনোদনের মাধ্যম হিসেবে এই কবিয়ালদের যে উৎপত্তি, এবং যদি বলা যায় যে তারা তো সেরকমভাবে মানে মানে আমরা যদি দেখি সাহিত্য, লিখিত যে সাহিত্যের যে ধারার, তার যে কি বলবো সূক্ষ্ম কারুকার্যময় যে বৈদগ্ধ্যতা, সেটা কিন্তু আমরা কবিয়ালদের গানে পাবো না, কবিগানের পাবো না। আসলে অশ্লীলতা রয়েছে সেখানে, মানে তরজা বা খেউর, হ্যাঁ, খেউরে আমরা খিস্তি খেউরি ধরনের শব্দের সাথে পরিচিত না, তো সেরকমই অশ্লীলতা, বাদাবাদি জায়গাগুলো অবশ্যই রয়েছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তৎকালীন যে সময়টা ভীষণটা দোলাচল একটা সময় ছিল, কারণ একটা পুরাতনের একটা সমাপ্তি এবং নতুনের অস্পষ্টতা, এই যে মানে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের একটা কিন্তু দৃষ্টান্ত হিসেবে আমরা কবি গানকে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ দেখে নিই। ভোলা ময়রা বলে একজন কবিয়াল আছেন, তার একটা আমরা উদাহরণ দেখে নিই। ময়মনসিংহের মুখ ভালো, ঢাকার ভালো পাতাক্ষীর, কৃষ্ণনগরের ময়রা ভালো, খুলনার ভালো কই, বাঁকুড়ার ভালো দই, মালদহের ভালো আম। আমি কয়েকটা জাস্ট লাইন বললাম, আরও অনেক বড় এটা, যাই হোক। তো এই ধরনের, বুঝতে পারছো, এই ধরনের প্রাঞ্জল শব্দের ব্যবহার এবং একেবারেই দেশীয় সম্পদ এটা বলা যেতে পারে। আচ্ছা, ডক্টর সুশীল কুমার দে কবিওয়ালাদের প্রশংসা করেছেন, কিন্তু অবশ্য তার মতে এরা ছিলেন সমাজের নিচু তলার মানুষ, সমাজের নিচু তলার মানুষদের মধ্যে ছিল এদের জন্ম বিচরণ, তাই এরা সমাজের চিন্তাভাবনা অনুভূতিগুলো তারা ভালো বুঝতেন। আধুনিক সাহিত্যকার সমাজের যে অংশকে অশিক্ষিত বলে মনে করে আত্মতৃপ্তি লাভ করেন, সেই অংশে এদের জনপ্রিয়তা ছিল অবিসংবাদী। মুখে মুখে রচিত হতো কবিগান, যা শ্রোতাদেরকে চমক লাগানো মনোসংযোগের লক্ষ্যে এতে শব্দ ব্যবহারের কলা কৌশলও বিশেষভাবে লক্ষণীয়। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখিনি, কি কি বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, একই শব্দ একাধিকবার অল্প ব্যবধান বা ব্যবধান ছাড়াই ব্যবহার করে ধ্বনিতরঙ্গ সৃষ্টি করা, যেমন আমরা দেখেছি যে পাঁচালির ছন্দর একটা জায়গা দেখতে পাই, বা আমরা যদি দেখি যে অন্তমিলযুক্ত ছড়া, সেইখানে কিন্তু আমরা দেখতে পাই। এইটাও কিন্তু কবিগানের বৈশিষ্ট্য। আচ্ছা, একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হতো, ঠিক আছে, এইটা কিন্তু খুব অসাধারণ একটা বৈশিষ্ট্য। আর এছাড়া ছন্দভঙ্গির পরিবর্তনও কিন্তু এর মধ্যে করা হতো। ঠিক আছে, আচ্ছা, এবার একটু আমরা কবিয়াল সম্পর্কে দেখে নিই। কবিয়াল বলতে আমরা কাদের বুঝছি। একাধিক সংখ্যক কবিয়াল বা কবিওয়ালা জনপ্রিয়তা এবং খ্যাতি অর্জন করেছিলেন। অষ্টাদশের থেকে বিংশ শতাব্দীর মধ্যবর্তীকালে কেবলমাত্র বীরভূম জেলাতেই 103 খ্যাতনামা কবিয়াল বিদ্যমান ছিলেন। এদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবিয়াল ছিলেন গোজলাগুই,
আনুমানিক 1704 খ্রিস্টাব্দে তার জন্ম, মৃত্যুটা জানা যায় না। তার রচিত একটিমাত্র গান ঈশ্বরচন্দ্র গুপ্ত সংগ্রহ করতে পেরেছিলেন। খুব সম্ভবত তিনি পেশাদার কবির দল গঠন করতে পেরেছিলেন। টপ্পা রীতিতে ও টিকারা সঙ্গীতে কবি গান করতেন। তার শিষ্য ছিল লালু নন্দলাল, কেষ্টামুচি, রঘুনাথ দাস। রামাজি থেকে অষ্টাদশ শতাব্দী এবং পরবর্তীকালে বিখ্যাত কবিয়ালদের উদ্ভব হয়। শোনা যায় রঘুনাথ দাস দাঁড়া কবির প্রবর্তক এবং ঊনবিংশ শতাব্দীর কলকাতায় বিখ্যাত কবিয়ালরা ছিলেন হরু ঠাকুর। সময়কালটা তোমরা দেখে নাও। নিত্যানন্দ বৈরাগী, রাম বসু, ভোলা ময়রা, যার আমরা একটু আগে পদ দেখলাম, যজ্ঞেশ্বরী দাসী, অ্যান্টনি ফিরিঙ্গি, যার কথা আমি বারবার বলছি, ভবানী বণিক। এবং বাংলার অন্যান্য অঞ্চলের কবিয়ালরা কারা ছিলেন? পণ্ডিত হরিনারায়ণ দে, বলহরি দে, শম্ভুনাথ মণ্ডল, তারকচন্দ্র সরকার, রমেশচন্দ্র শীল, রাজেন্দ্রনাথ সরকার, বিনয়কৃষ্ণ অধিকারী, শরপেন্দু সরকার এবং গৌতম মজুমদার, সাতু রায়, ঠাকুরদাস চক্রবর্তী প্রমুখেরা। এবার দেখো, আমি তোমাদের সামনে এই নোটটা প্রেজেন্ট করছি এবং অনেকে আমাকে কমেন্ট করবে যে এটা রিডিং পড়ে যাওয়ার মতো মনে হচ্ছে। এটা রিডিং পড়ার একটা জায়গা হচ্ছে, তোমরা প্রথম কথা হচ্ছে নোট লিখতে পারবে, এটাতে সাহায্য পাবে। পিডিএফ প্রোভাইড করবো না আমি, কারণ এটা আমি জানি যে পিডিএফেই থেকে যায়, লোকেদের লেখা হয় না। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করো, স্ক্রিনশট নিতে পারো, পজ করে করে লেখো এবং একটা অডিও বুকের মতো তোমাদের কাজে দেবে। অর্থাৎ আমি মনে করি এগুলো যদি তোমরা শোনো তাহলে কিন্তু তোমাদের পড়ার হয়ে যায়। তো ওই জন্য আমি এটা কিন্তু আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করি, পিডিএফটা যেটা আমি টাইপ করে তৈরি করি তোমাদের সামনে, সেটা কিন্তু আমি পড়ে পড়ে বলি যাতে তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়। যাই হোক, আমি সেটা কন্টিনিউ করছি। চারণ কবি মুকুন্দ দাস প্রকৃতপক্ষে ছিলেন একজন কবিয়াল। হ্যাঁ, মুকুন্দ দাসের নাম নিশ্চয়ই শুনেছ। এদের চারণ কবিও বলা হতো। চারণ কবি মানে কি? যারা চড়ে বেড়ান বা ঘুরে ঘুরে বেড়ান, ঘুরে ঘুরে যারা কবিতা বলেন গানের মতো করে। ঠিক আছে। বালিকা বধূ নামে এক বাংলা চলচ্চিত্রে তার চরিত্রটি চিত্রিত হয়। স্বাধীনতা সংগ্রামে মুকুন্দ দাসের গান কিভাবে জনসাধারণকে প্রভাবিত করেছিল তাও এই চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে। এক বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন জন্মসূত্রে পর্তুগিজ। তার জীবনী অবলম্বনে দুটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে। একটি ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির নাম ভূমিকায় অভিনয় করেছেন বিশিষ্ট বাঙালি অভিনেতা উত্তম কুমার। এটা তোমরা তোমাদের নোটের মধ্যে রাখতে পারো। অপর ছবিটির নাম জাতিস্বর, তাতে কবিয়াল অ্যান্টনির ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার দেখো, বাংলা আমাদের এমনভাবেই ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গলের সিলেবাসটা তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু একেবারে এনশিয়েন্ট মিডিয়েবল থেকে শুরু করে আধুনিকতম যে জায়গাগুলো, সেগুলো কিন্তু তোমরা এর মধ্যে তোমাদের নোটের মধ্যে লিখতে পারবে। এবং তাহলে কি হবে, তোমাদের নোটটা আরও সুন্দর হবে, এপিলিং হবে এবং একটা ভালো এজ পাবে। ঠিক আছে। আচ্ছা, ঊনবিংশ শতাব্দীর জনপ্রিয় কবি ভোলা ময়রা গায়ক হিসেবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার গানে শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো হয়ে থাকত। এই জাতীয় জনপ্রিয় বিনোদন অনুষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোলা ময়রার বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাকে জাগাতে যেমন রামগোপাল ঘোষের মতো বাগ্মী, হুতুম প্যাচার মতো আমুদে লোকের প্রয়োজন, তেমনই প্রয়োজন ভোলা ময়রার মতো লৌকিক গায়কদের। এইখানেই কিন্তু এর যে সার্থকতা, অর্থাৎ এই যে লৌকিকতা, এই যে জনসাধারণের কাছে পৌঁছে যাওয়া, এই যে সমাজের নিচুতলার মানুষ বলে যারা পরিচিত, তাদের মুখ থেকে কণ্ঠনিঃসৃত যে শব্দগুলো, গান, কবিতা এবং জনসাধারণের মধ্যে ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা, কারণ তারা চারণ কবি, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই জায়গাগুলো করেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে যাত্রা পালা বা এগুলো তোমাদের সবই সিলেবাসে রয়েছে। এগুলো কিভাবে আমাদের লোকগান কিভাবে জনসাধারণের মধ্যে একটা দারুণ একটা প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নিই কি আছে। এর জীবন অবলম্বনেও ভোলা ময়রা নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়। কবিওয়ালাগণ মুখে মুখে কবিতা বলেছেন ঠিকই, কিন্তু কখনোই এগুলো লিখে রাখেনি। এটাই হচ্ছে গিয়ে একটু সমস্যার কারণ। যাই হোক, লক্ষণীয় যে ওই সময় কোনো ছাপাখানাও ছিল না। তাছাড়া তাদের সমর্থক কিংবা পৃষ্ঠপোষকগণ তখন কিন্তু কবিগান সংগ্রহ করার কথা ভাবেননি বা চিন্তাও করেননি। হ্যাঁ, তৎকালীন সমাজ জীবনে উৎসব আনন্দের প্রয়োজনে কবিগানের আসর বসত এবং এই আসর বসার মাঝেই ছিল কবিগানের সার্থকতা ও সফলতা। 1854 সালে সর্বপ্রথম কবি ঈশ্বরগুপ্ত কবিগান সংগ্রহ করা আরম্ভ করেন। এগুলো পরবর্তীতে তিনি সংবাদ প্রভাকর পত্রিকার পাতায় প্রকাশ করতে শুরু করেন। উল্লেখ্য, প্রাচীন সংবাদ প্রভাকর পত্রিকাটি ছিল কবি ঈশ্বরগুপ্তেরই সংবাদপত্র। এইভাবেই পত্রিকাটির মাধ্যমে কবিগানের বিস্তৃতি ঘটতে শুরু করে। তাহলে আমরা দেখে নিলাম মোটামুটি একটা ছোট্টর উপরে কবিগান সম্পর্কে একটা আলোচনা আমরা দেখলাম ছোট্টর উপরে। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, অনেক ধরনের, কিন্তু এখানে আর সম্পূর্ণতা করা পসিবল নয়। আমি জাস্ট তোমাদের বিষয়গুলো জানিয়ে রাখতে চাই আর কি, যতটা সম্ভব।
এবার যেটা বলার সেটা হচ্ছে এছাড়া বাকি এই কবিগান সম্পর্কে আরও বিভিন্ন প্রশ্ন উত্তর হয়, যেটা বললাম যে ঐতিহাসিক গুরুত্ব হয়, বিভিন্ন কবিয়ালদের সম্পর্কে লিখতে আসতে পারে, হ্যাঁ, গুরুত্ব, প্রেক্ষাপট, অনেক ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। তো মোটামুটি তোমরা যদি আমাদের পেড ব্যাচটা জয়েন করো, সেখানে তো আমি নোট লিখিয়ে দিই, ক্লাসেই নোট লিখিয়ে দিই। এছাড়াও যারা জয়েন করতে পারছো না তাদের জন্য কিন্তু এই ফ্রি ভিডিও ক্লাসগুলো রয়েছে। আমি চেষ্টা করব এটা রেগুলার ক্লাসটা কন্টিনিউ করানোর। এবং অনেকে আমাকে বলেছো যে তোমরা ইংলিশে একটু নোটটা চাও, একটু দেখতে চাও যে কীভাবে ইংলিশে নোট করানো হয়। আমি সেটার জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব একটা ভিডিও আনার, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। কেমন লাগলো জানাতে ভুলো না। আমি তোমাদের ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলের প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক আলোচনা করব। বেসিক আইডিয়া তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর কি কি বই পড়তে হবে সেটার জন্য একটা বুক লিস্ট দিয়ে দিয়েছি, অবশ্যই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা ফলো করে, আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে কি, এটা লাইক কিন্তু করতে হবে। ভিডিওগুলো অনেক পরিশ্রম করে বানানো হচ্ছে তোমাদের জন্য, অনেক জায়গা ঘেটে রিসার্চ করে বই দেখে টাইপ করে তোমাদের জন্য পিডিএফগুলো আমি রেডি করি, ঠিক আছে। তার জন্য এতটুকু আশা করতে পারি তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে কি একটু লাইক করবে। আর যাদের WBCS এর মানে নিয়ে এগানোর ইচ্ছা আছে এবং 2025-এর জন্য তারা পড়াশুনো করছে, তাদের সাথে শেয়ার করে নাও, ব্যাস। আর কিচ্ছু আমার চাহিদা নেই। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে, আর কি ধরনের তোমরা ভিডিও চাইছো, অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে। চলো, টাটা।